এইবারে 2026-এর যা গতি, যা প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় ঘোরার সুবাদে, বিভিন্ন এলাকায় যাওয়ার সুবাদে, তাতে করে কিন্তু অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে। যে গন্ধটা 2011-র আগে আমরা পেয়েছিলাম যে বামফ্রন্ট এবার যাচ্ছে। অন্যান্য সমস্ত দলের থেকে ইনক্লুডিং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি এবার অত্যন্ত সিরিয়াস এবং খানিকটা হলেও তারা এগিয়ে আছে। পঞ্চনামা মানে যে বাংলাদেশি লোকটা অবৈধভাবে এখানে আছে, যার নামটা অবৈধভাবে রয়েছে, তাকে বাঁচিয়ে রাখার জন্য এই পঞ্চনামা করা হয়েছে। এখানে বলছে যে যার নাম নেই আর কি, স্থানীয় কয়েকজন, মানে এই 5 জন, 1 2 3 4 5, দেখুন দর্শকরা, এই 5 জন নাকি সই করে দেবে, হ্যাঁ আমি এই ব্যক্তিকে খুব ভালো করে চিনি, এবং সেটা নাকি ইয়ারও যারা যারা নির্বাচন কমিশনের অফিসার, তারা নাকি গ্রহণ করতেও শুরু করেছে। কোথায় আছি আমরা? এমন একটা বড় কিছু ঘটতে পারে যার ফলে একদম মানে ভিত নাড়িয়ে দেবে। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ইস্যুতে একদম সুপ্রিম কোর্টে কোথাও গিয়ে কি নিজেই সওয়াল করতে চলেছেন আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে আমরা আইনের সাহায্য নিচ্ছি, আগামীকাল সুপ্রিম কোর্ট খুলবে, আমরাও আইনের পথেই যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, প্রয়োজন পড়লে আমি নিজেও অনুমতি চাইবো। এই সমস্ত কথোপকথনগুলো থেকে কি বোঝা যাচ্ছে দীপঙ্কর দা, যে এসআইআর ইস্যুতে কি সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করতে চলেছেন আইনজীবীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়? পৌলমী, তোমাকেও নতুন বছরের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। তো কয়েক বছর আগে মানে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস যখন গঠন হয়নি, সেই সময়কার যদি পুরনো কাগজগুলো তুমি একটু ঘেটে দেখো, ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যায়, ধর্মতলা এখানে তথ্য সংস্কৃতি কেন্দ্রে পাওয়া যায়, ইংরেজি কাগজগুলো বিশেষ করে একটু ঘাঁটতে হবে। দেখবে দ্য টেলিগ্রাফ বলে একটি কাগজ এখনো পর্যন্ত এক্সিস্ট করে, সেখানে একটা বড় লেখা পেজ ওয়ানে ছাপা হয়েছিল যে তৃণমূল সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়, তার ডিগ্রিটা হচ্ছে ভুয়া। মানে তিনি নির্বাচনী হলফনামায় জানিয়েছিলেন যে তিনি পিএইচডি করেছেন। তো ইস্ট জর্জিয়া বলে নাকি কোনো একটা ইউনিভার্সিটি রয়েছে, সেখান থেকে তিনি নাকি পিএইচডি করেছেন। তারপরে যখন এইসব লেখালেখি শুরু হলো, তারপরে যখন খোঁজ খবর নেওয়া শুরু হলো, তারপর থেকে তিনি ডক্টরেট উপাধিটা বাতিল করে দিলেন। সেটা গেল নাম্বার ওয়ান। আর রাস্তাঘাটে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পরেও আমরা দেখতাম যে সততার প্রতীক বলে বড় বড় সব কাট আউট, মানে দক্ষিণ ভারতে যেমন ব্যানার দেখা যায়, কাট আউট দেখা যায় পলিটিশিয়ানদের, তেমনি মমতা ব্যানার্জিরও দেখা যেত। সেই সততার প্রতীক নামটাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার রইল এসআইআর এ সওয়াল করবেন কি করবেন না। আমার প্রবল সন্দেহ রয়েছে যে আদৌ সুপ্রিম কোর্টে যাবে তো, তার কারণ এসআইআর বন্ধ করার জন্য মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই একবার সওয়াল জবাব করে নিয়েছে। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মহুয়া মৈত্রের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, তারা মামলা করেছিলেন। সুপ্রিম কোর্ট একদম দুগালে কষিয়ে দুটো থাপ্পড় মেরেছে, মেরে বলে দিয়েছে যে যেমন ভাবে এসআইআর চলছে, এই যে 12 জায়গায় বিহারের পরে এসআইআর 2 চলছে, পশ্চিমবঙ্গে তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, আরো বেশ কিছু রাজ্যে চলছে, তামিলনাড়ুতে চলছে, পন্ডিচেরিতে চলছে, বিভিন্ন জায়গায় চলছে। তো সেটা চলবে, এবং সেটা বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং তাদের সাধারণ সম্পাদক, আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের আন্তর্জাতিক সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা এখনো পর্যন্ত বলে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত বেশ কিছু কৌশল তারা চালিয়ে যাচ্ছেন। কৌশলগুলো কি কি? বিভিন্ন গণমাধ্যমকে আলাদা করে কিনে নেওয়া, তাদের একটা মতাদর্শ তৈরি করা, একটা এজেন্ডা ছড়িয়ে দেওয়া, একটা ফেক ন্যারেটিভ তৈরি করা, যে এই শীতের মধ্যে এত বয়স্ক মানুষকে অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে যেতে হচ্ছে, হ্যান হচ্ছে স্যান হচ্ছে। আদৌ কিন্তু নির্বাচন কমিশন তা বলেনি। নির্বাচন কমিশন যেটা বলেছে যে সিনিয়র সিটিজেনদের তারা আবেদন করলে তাদের বাড়িতে বসেই শুনানি হবে। কেন তারা যাচ্ছেন, এর পেছনে তৃণমূলের হাত কতটা রয়েছে সেটা সবাই জানেন। অতএব এই ন্যারেটিভটা না চলবে না। আর তুমি যেটা বললে সুপ্রিম কোর্টে যাবে, যাক না, মানে হাজারবার যাক, কিন্তু সুপ্রিম কোর্ট কখনোই নির্বাচন কমিশনের কাজে আগে খবরদারি করেনি, এরপরেও করবে না, এটা একদম আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, যে মমতা এই যে প্রথম আমাদের আলোচনাটা শুরু হলো, অবশ্যই অবশ্যই সেই খতিয়ান, সেই রিটিন মানে খতিয়ান আপনি তুলে ধরলেন, যে রীতিমতো যে টেলিগ্রাফ রীতিমতো এরকম একটা খবর করেছিল যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে যে প্রাপ্ত তার যে ল ডিগ্রি, সেই ল ডিগ্রির কোনো বাস্তব ভিত্তি নেই, ভিত্তিহীন। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় তো দীপঙ্কর দা, তিনি রীতিমতো জনসভায় দাঁড়িয়ে তাকে বলতে হচ্ছে যে প্লিড করব, মানুষের জন্য প্লিড করব। অনেকে প্রশ্ন তুলছেন, একাধিক মামলা, এই রাজ্যের একাধিক মামলা যখন সুপ্রিম কোর্টে গিয়ে ঝুলে থেকেছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন? তখন তার আইনজীবী সত্তা কোথায় ছিল? কি বলবেন, যখন 26,000-এর মামলা ছিল? না না, 26,000-এর মামলা, 32,000-এর মামলা, একাধিক মামলা, এরপরেও মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন। তার দুর্গাঙ্গন নিয়ে যেখানে তিনি করবেন বলেছিলেন, সেখানে আপত্তি হলো, সেখানে আদালতে চলে গেলেন জমির মালিকরা, সেখানে হলো না।
তারপরে এই যে আজকে সবচেয়ে বড় ধাপ্পাবাজিটা করেছেন মমতা ব্যানার্জি সাগরে গিয়ে, মানে গঙ্গাসাগর মেলার উদ্বোধনে গিয়ে সেখানে বলেছেন ওই মুড়িগঙ্গার উপরে সেতু হবে। আদৌ এই সেতু না হবে না। তুমি দেখবে এখানে যেটা করবে তৃণমূল, যে হাতিয়ারটা করবে, যে আমরা চেয়েছিলাম কেন্দ্রীয় সরকার অনুমতি দিল না। আরে বাবা, সয়েল টেস্ট হয়নি। সয়েল টেস্ট মানে কি? যেখানে হবে, ধরো তুমি বাড়ি করবে তার আগে একটা ভিত তৈরি করতে হয়। সেই ভিতটা যতটা শক্ত করবে সেই বাড়িটা দাঁড়িয়ে থাকবে। হঠাৎ করে আমি একটা মাটির ওপরে হঠাৎ করে বাড়ি তুলে দেবো বললে হয় না। আর এটা সেতু, এর আগে তুমি খুব ভালো করে জানো, দর্শক বন্ধুরা আপনারা জানেন যে পোস্তা ফ্লাইওভার মনে থাকবে, গিরিশ পার্ক থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত একটা ফ্লাইওভার হওয়ার কথা ছিল, হয়েও গেছিল। মাঝ রাস্তায় সেটা গণেশ টকিজ নামে একটি জায়গা রয়েছে, ধসে পড়ে গেল। মানে এত জালিয়াতি হয়েছে, সেটা সিমেন্টের বদলে মাটি দিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই ব্রিজটা পুরোটা আবার ভাঙার জন্য আবার টেন্ডার ডেকে আবার কোটি কোটি টাকা খরচ করে এই মমতা ব্যানার্জির সরকার তারা সেই কাজটা করেছিল। অতএব এই ধাপ্পাবাজ মমতা ব্যানার্জিকে যে বলা হয়, যারা বলেন তারা খুব একটা ভুল বলেন না। বলবো ২৬-এর নির্বাচনে একদম রীতিমতো দীপঙ্কর দা আমরা দেখেছি এর আগেও অনেক কয়েকশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে এ রাজ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। আমি বলব ২৬-এর নির্বাচনে কি আরো বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে চলেছে? আর কি ঠিক করা উচিত? কাউন্টিং এর খেলা কিভাবে তা রোধ করবে বা কিভাবে আটকাবে বিজেপি? দেখো, প্রথমত আমরা দেখেছি ২০১১টাকে যদি একটা মডেল ভোট হিসেবে ধরা হয়, তাহলে একথা একদম নির্দ্বিধায় আমরা বলে দিতে পারি যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু চায়ের দোকান থেকে স্কুল, কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সমস্ত জায়গায়, বাড়ির আনাচে কানাচে, রান্নাঘরে গৃহবধূরা, আমাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা, সব জায়গায় একটা আলোচনা হচ্ছে, হওয়া শুরু হয়ে গেছে অবধারিতভাবে। তার কারণ এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির কথা এবং মানে কোটি কোটি টাকা মন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে উদ্ধার হচ্ছে। ইডি অ্যাটাচ করেছে ৬৪১ কোটি টাকা শুধুমাত্র শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে। ঠিক দুদিন আগে ইডি একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে। তার ফলে এই যে পরিবর্তনের হাওয়া, মুক্তির হাওয়া, এবং এই যে মুক্তির স্বপ্ন দেখা, নতুন সূর্যোদয়ের জন্য আকুলভাবে অপেক্ষা করা, সেইটা অপেক্ষাটা শুরু হয়ে গেছে। এবং তুমি যে প্রশ্নটা করলে যে কি করতে হবে ভোটের জন্য, সেটা তো নির্বাচন কমিশন ঠিক করবে, এটা তো আমরা বলে দিতে পারি না। তবে আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা দীর্ঘদিন ধরে এই নির্বাচন বেশ কয়েকটা দেখার নিরিখে, এবং আগামী ২০২৬ও আশা করি আমরা খুব কাছ থেকে দেখতে পারবো। কারণ এখন তো কিছু বলা যায় না, মানে আগামীকাল কি হবে, কালকে সকাল দেখবো কিনা জানি না। তো এই জন্যই কথাটা বললাম, যেটা আমরা আমাদের মতো মানুষ আমরা চাইছি যে হ্যাঁ, নিশ্চয়ই সেন্ট্রাল ফোর্স দরকার। তবে সেন্ট্রাল ফোর্সকে যারা চালনা করেন, অর্থাৎ এই রাজ্য পুলিশ, তাদেরকেও কিন্তু কিছু একটা ব্যবস্থা করতে হবে, রাজ্য প্রশাসনকেও কিছু একটা ব্যবস্থা করতে হবে। তা না হলে যদি এই রাজ্যের মেশিনারিটা অপরিবর্তিত থেকে যায়, তাহলে সেন্ট্রাল ফোর্স তো আর জানে না কোথায় গন্ডগোল হবে, কি হবে। তাদেরকে ভুলিয়ে ভালিয়ে, ঘুম পাড়িয়ে, মাথায় হাত বুলিয়ে, গল্প শুনিয়ে, রূপকথার গল্প, ঠাকুমার ঝুলির গল্প বলে তাদেরকে ঘরের মধ্যে বসিয়ে রাখা হবে, আর কাজের কাজটা করে নেওয়া হবে। সেটা যাতে না হয় সেটাকে নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি যেটা করতে হবে, যে ওই একসঙ্গে ৮ দফা, ১০ দফা, ২০ দফায় ভোট করে আমার মনে হয় কিছু লাভ নেই। বড়জোর ২ দফা থেকে ৩ দফায় যদি রাজ্যে ভোট করা হয়। এখনো পর্যন্ত তুমি খেয়াল করে দেখো, লাস্ট যতগুলো ইলেকশন হয়েছে সাধারণ নির্বাচন, সেখানে কিন্তু ৭ দফা, ৮ দফা এইভাবে ভোট হয়েছে। তৃণমূল কংগ্রেস ড্যাং 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 করে নাচতে নাচতে জিতে গেছে। তো আমাদের যেটা মনে হয় যে এবারের ২০২৬-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে গোটা রাজ্যে ২৯৪টা কেন্দ্রে ২ থেকে ৩ দফায় ভোট করাটা উচিত। ২ থেকে ৩ দফায় ভোট করা উচিত এবং আমি বলব আপনার কাছে সবসময় ভেতরের খবর থাকে কিছু। এবং আপনি সাংবাদিক হিসেবে যথেষ্টভাবে এই নির্বাচন সামলেছেন দীপঙ্কর দা, নির্বাচনের সাক্ষী থেকেছেন সাংবাদিক হিসেবে। আমি বলব যে দীপঙ্কর দা তাহলে কি এবছর এই ২৬-এর নির্বাচনে আ বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে চলেছে? দেখো, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের থেকে পৌলমী আমাদের কাছে যেটুকু খবর আছে, যে সামান্য খবর আছে, যে এই সরকারি যে অফিসাররা এবং সরকারি পুলিশ অফিসার, আমি ইনক্লুডিং পুলিশ এবং প্রশাসন, যারা আইএএস, আইপিএস এবং ডব্লিউবিপিএস বা ডব্লিউবিসিএস, তাদের উপরে কিন্তু একটা নজরদারি শুরু হয়ে গেছে। তাদেরকে সম্ভবত সাসপেন্ড করে বসিয়ে দেওয়া হবে, অথবা তাদেরকে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে, ভিন রাজ্যের ক্যাডারদেরকে আনা হবে। ফলে যারা ঠিকমতোভাবে কাজ করবেন শুধুমাত্র তাদেরকেই ভোটের কাজে ব্যবহার করা হতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যেটা হতে পারে, যেটা আমরা চাইছিও, যে এই ৮ দফা ১০ দফায় ভোট না করে ভোটের দফা কমিয়ে দাও।
উত্তরবঙ্গের জন্য একটা দফায় হোক, দক্ষিণবঙ্গের জন্য একটা দফায় হোক, আর বাকি যে পশ্চিমাঞ্চল রয়েছে সেগুলোর জন্য একটা দফায় হোক, বড়জোর ৩ দফায় সম্ভবত এই ফেব্রুয়ারি মাসের শেষে নাগাদ একটা নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এবং মার্চের শেষে বা এপ্রিলের প্রথমেই হচ্ছে ভোট প্রক্রিয়া শুরু হয়ে শেষও হয়ে যাবে, কাউন্টিং হয়ে যাবে 15 এপ্রিলের মধ্যে। তো 15 এপ্রিল মানে নতুন বাংলা নববর্ষ, মানে আজকে তুমি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালে, আবার যখন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাবে ততদিনে দেখবে খেলা শুরু হয়ে খেলা শেষ হয়ে গেছে। আমি বলবো দীপঙ্কর দা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন যে আগের বারের থেকে আপনি যেটা বললেন যে বিভিন্ন বেশি দফায় নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করে তারা জিতে যায়, তারা জয়ের উল্লাস করে। আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একটা হলেও আগের বারের থেকে বেশি আসন পেতে চলেছে তৃণমূল। একদম তার মন্তব্য আমি খুবই সিরিয়াস নোটেই নিয়ে আপনার কাছে প্রশ্নটা রাখবো যে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন যে এবার ফাটাফাটি খেলা হবে। তাহলে কি বিজেপি এবারও বিরোধী দলের মর্যাদা নিয়েই বিজেপিকে ক্ষান্ত থাকতে হবে? অ্যাকচুয়ালি যে কোনো টিম মাঠে নামার আগে একটা ভোকাল টনিক বলে একটা ব্যাপার থাকে, কোনো কোচ বা তাদের ক্যাপ্টেন সেই টিমকে চাঙ্গা করার জন্য অনেক বড় বড় ডায়লগ, গরম গরম ডায়লগ, যাতে তারা মাঠে তাদের সর্বশক্তিতে তারা ঝাঁপিয়ে পড়ে। প্রত্যেকটা রাজনৈতিক দলও চায়, মানে এসইউসিআই, সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, হুমায়ুন কবিরের দল বা নৌসাদ সিদ্দিকীর দল সবাই চাইবে, তৃণমূল তো চাইবেই, তারা ক্ষমতায় আছে। তো ফলে সবাই চাইবে যে তাদের যতটা সম্ভব বেশি আসন হোক, এবং এই ভোকাল টনিকটা তারা দিতে থাকবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সেটা কাজ করবে কি করবে না। এইবারে 2026-এর যা গতি, যা প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় ঘোরার সুবাদে, বিভিন্ন এলাকায় যাওয়ার সুবাদে, তাতে করে কিন্তু অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে, যে গন্ধটা 2011-র আগে আমরা পেয়েছিলাম, যে বামফ্রন্ট এবার যাচ্ছে, অনেক হয়েছে আর নয় সেবারের স্লোগান ছিল। আর এইবারে বিজেপির যেটা স্লোগান, যে পরিবর্তন সংকল্প যাত্রা, সেটা কিন্তু ইতিমধ্যে আজকে যেটা বারাসাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করলেন, তিনি একাই 20তম সভা করলেন। মানে তুমি ভেবে দেখো, ভোটের এখনো বিজ্ঞপ্তি জারি হয়নি, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে বেশ কয়েকটা সভা করে ফেলেছেন, প্রত্যেকটাই পরিবর্তন সংকল্প যাত্রা। রাজ্যের বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী শ্রমিক ভট্টাচার্য, সবাই মিলে যেভাবে পরিবর্তন সংকল্প সভা একের পর এক হয়ে চলেছে, তাতে করে আমার যেটা মনে হয় যে অন্যান্য সমস্ত দলের থেকে, ইনক্লুডিং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি এবার অত্যন্ত সিরিয়াস, এবং খানিকটা হলেও তারা এগিয়ে আছে। দিবঙ্গত, আমি বলবো 14ই ফেব্রুয়ারি, একদম 14ই ফেব্রুয়ারির পর তৃণমূল আর নির্বাচনই লড়তে চাইবে না। এসআইআর এর প্রথম ঝাঁকুনিতেই 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে ইতিমধ্যেই। আরো অবৈধ নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। একদম শুক্রবার চাঁচলের কলমবাগানে সভা করতে এসে এমনই মন্তব্য করতে শোনা গেল রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, যে তাহলে কি সত্যিই 14ই ফেব্রুয়ারির পর ঠিক কি হতে চলেছে দীপঙ্কর দা রাজ্যে? না, 14ই ফেব্রুয়ারি তো বিশ্বজুড়ে একটা প্রেমের দিন বলে ঘোষণা করা হয়েছে, অনেকে পালনও করেন, ভ্যালেন্টাইন্স ডে, ভীষণ ভালো একটা দিন। ফাল্গুন, পয়লা ফাল্গুন, মানে ওই দিন থেকে বসন্তকাল শুরু হয়। তো সেই বসন্ত মানে কি, মানে এই যে কঠোর ঠান্ডার মধ্যে আমরা কথা বলছি, এই ঠান্ডা থাকবে না, আবার ভীষণ গরমও পড়বে না, একটা বেশ মৃদু মন্দ আবহাওয়া, একটা ব্যাঙ্গালোরের মতো, বেশ একটা নাতিশীতোষ্ণ সুইজারল্যান্ডের মতো আবহাওয়া হয়ে যাবে। তো ফলে সবার মধ্যেই কিন্তু বসন্তের একটা আগমন ধ্বনি, বসন্তের একটা অপেক্ষা শুরু হয়ে গেছে, মানে শীতের অবসান হবে, বসন্তের শুরু হবে। এবং আমরা অবশ্যই অপেক্ষা করব যে ফাইনাল লিস্টে কি হতে চলেছে। তবে পৌলমী, একটা কাগজ না মানে আমার কাছে রয়েছে, তোমাকে একটু দেখাই। তৃণমূল কংগ্রেস কি জোচ্চুরি জালিয়াতি শুরু করেছে, এই কাগজটা তুমি দেখলে বুঝতে পারবে যে এই কাগজে তৃণমূল মানে কত বড় ধাপ্পাবাজ, কত বড় একটা দুর্নীতিবাজ, কত বড় একটা চোর দল। তারা যেটা নির্বাচন কমিশনকে ভায়োলেট করে পঞ্চনামা, পঞ্চনামা মানে যে বাংলাদেশি লোকটা অবৈধভাবে এখানে আছে, যার নামটা অবৈধভাবে রয়েছে, তাকে বাঁচিয়ে রাখার জন্য এই পঞ্চনামা করা হয়েছে। এখানে বলছে যে যার নাম নেই আর কি, স্থানীয় কয়েকজন, মানে এই 5 জন, 1 2 3 4 5, দেখুন দর্শকরা, এই 5 জন নাকি সই করে দেবে, হ্যাঁ আমি এই ব্যক্তিকে খুব ভালো করে চিনি, এবং সেটা নাকি ইয়ারও যারা যারা নির্বাচন কমিশনের অফিসার, তারা নাকি গ্রহণ করতেও শুরু করেছে। কোথায় আছি আমরা? শুধুমাত্র এইটা নিয়ে যে কত বড় কেস খেতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং তাদের আজ্ঞাবহ দাসানুদাস যারা নির্বাচন কমিশনের অফিসাররা, প্রত্যেকটা জেলে যাবে, তুমি দেখবে কেউ বাঁচাতে পারবে না। 2026-এর 14ই ফেব্রুয়ারি যে ড্রাফট লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে, ফাইনাল লিস্ট প্রকাশিত হবে, এবং সেখানে যাদের যাদের যাওয়ার যাবে, এইরকম আবর্জনার মতো, এরকম বেআইনি দুর্নীতিগ্রস্ত ভাবে
এই যে কাগজগুলো তৈরি করা হচ্ছে বাঁচানোর জন্য, কারো ক্ষমতা নেই বাঁচাবে। যারা অবৈধ তারা বাদ যাবে। হ্যাঁ, আপনি যে তথ্য আমাদের সামনে দিলেন আমি বলব দীপঙ্কর দা এ তো একদম সরাসরি নির্বাচন কমিশনের যে নিয়ম সেই নিয়মকে ভায়োলেট করা। মানে এই পঞ্চনামা এ এ এর 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 ভিত্তি কোথায় পেল? এটা ওই যে একদম তুমি যে প্রশ্নটা করেছিলে যে সুপ্রিম কোর্টে যাবে মমতা ব্যানার্জি, এই কাগজগুলোই জমা দেওয়া হবে কোর্টে। এই কাগজগুলো দেখাবে, দেখুন 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 মাননীয় স্যার মহাশয়, মাই লর্ড, এই দেখুন একটা বৈধ লোককে তারা চেনে, পঞ্চনামা জমা দেওয়া হয়েছে, তারপরেও নামগুলো কাটা গেল। তখন কোর্ট বলবে ওটা আপনাকে কে করতে বলেছিল, কে করতে বলেছিল এই পঞ্চনামা? এটা কি নির্বাচন কমিশন বলেছিল? আদৌ এর কোনো ভিত্তি আছে? আপনি একটা মন গড়া যা খুশি তা করবেন, আপনি মন গড়া বালি চুরি করবেন, কয়লা চুরি করবেন, গরু চুরি করবেন, চাকরি চুরি করবেন, সব মেনে নিতে হবে নাকি? ফলে এই পঞ্চনামা নামক যে অবাস্তব ভিত্তিহীন একটা গাঁজাখুরি ব্যাপার, এটা টিকবে না। এবং যারা যারা বৈধ ভোটার তারাই শুধুমাত্র 2026-এর 14ই ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে সেখানে তাদেরই নাম থাকবে। একদমই। দীপঙ্কর দা শেষ কয়েকটা প্রশ্ন মানে আমি বলব এই সাক্ষাৎকার পরে আরো প্রশ্ন করা বোধহয় ঠিক নয়। কিন্তু তবুও এই প্রশ্নগুলোর উত্তর আমাদের দর্শকরা আপনার থেকে চায়। সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সাম্প্রতিককালেই তিনি দিল্লিতে নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক নির্বাচন কমিশনের যে মুখ্য দপ্তর দিল্লিতে সেখানে গিয়েছিলেন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল এবং আমি দেখলাম তারপরও আমরা দেখতে পেলাম রাজ্যবাসী দেখলো যে ১০ সদস্যের তারা একটি টিম পাঠালেন নির্বাচন কমিশনের দফতরে। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার যে কটা সভা তিনি করেছেন আমেরিকা থেকে ফিরে এসে, সেখানে তাকে বলতে শোনা গেছে যে নির্বাচন কমিশন তারা যে কটা প্রশ্ন করেছিল একটারও বৈধ বা সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। কিন্তু এবারে তিনি একদম এক ধাপ এগিয়ে তিনি বলছেন তিনি জ্ঞানেশ কুমারকে রীতিমতো হাত নামিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে আপনি জনগণের দ্বারা নির্বাচিত, মনোনীত, আপনি থাকবেন না পরবর্তীকালে। আমার খুব জানতে ইচ্ছা করছে দীপঙ্কর দা সত্যিই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে হাত নামিয়ে কথা বলতে বলেছেন এবং তারপরেও নির্বাচন কমিশন চুপ করে বসে আছে কেন? আমি আমার সাংবাদিকতার ২ দশকের বেশি অভিজ্ঞতা থেকে বলছি। ধরো কোনো কেউ বিক্ষোভ দেখাতে এলো, ধরা যাক বিকাশ ভবনে শিক্ষা দপ্তরে অনেক সময় অনেকে বিক্ষোভ দেখাতে যান। শিক্ষামন্ত্রীর ঘরে কেউ গেলেন বা প্রিন্সিপাল সেক্রেটারির ঘরে প্রবেশ করলেন। একটা প্রতিনিধি দল মানে একসঙ্গে ১০০ জন বিক্ষোভ দেখালে ১০০ জন তো ঢোকেন না, ২-৫ জন ঢোকেন। তারা সেখানে গিয়ে হাত জোড় করে, নমস্কার করে, মাথা ঝুঁকিয়ে তারা কথা বলেন এবং বেরিয়ে এসে যে বিবৃতিটা দেন তার সঙ্গে কোনোভাবেই সাযুজ্য থাকে না, কোনো সামঞ্জস্য থাকে না। তো জ্ঞানেশ কুমারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোংয়ের কি কথা হয়েছে না কথা হয়েছে সেটা জ্ঞানেশ কুমার জানেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন, আমরা তো জানি না। দেশের মানুষ জানেন না, বাংলার মানুষ জানেন না। এবারে যা খুশি গাঁজাখুরি বলে দিলেই হলো। তাকে তার রাজনৈতিক দলের নেতা হিসেবে তার কর্মীদেরকে চাঙ্গা রাখতে হবে। তাদের যে চোরগুলো রয়েছে, দুর্নীতিগ্রস্ত ফেরেববাজগুলো রয়েছে তাদেরকে চাঙ্গা রাখতে হবে। সামনে ভোট রয়েছে, তাদেরকে মাঠে রাখতে হবে। ফলে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন এর মধ্যে কত শতাংশ মানে 0.1%-এরও সত্যতা আছে বলে আমার অন্তত মনে হয় না। অনেকে তো আবার বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলার ধরে নাকি থাপ্পড় মেরেছেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা সত্যি নাকি ওই জ্ঞানেশ কুমার তাকে ঘাড় ধাক্কা দিয়েছেন, থাপ্পড় মেরেছেন? মানে এগুলো ভিডিওতে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি। কোনটা সত্যি বোঝা খুব মুশকিল, তার কারণ জ্ঞানেশ কুমারের তরফে বা নির্বাচন কমিশনের তরফে কিন্তু কোনো ভিডিও বা কোনো বাইট বা কোনো রকমের প্রেস রিলিজ অভিষেক বন্দ্যোপাধ্যায় রিলেটেড কিছু আমরা হাতে পাইনি। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন এটা বিশ্বাস করার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। নির্বাচন কমিশন এখনো কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না? এটা তো রীতিমতো মানহানিকর একটা মন্তব্য। না দেখো, এসআইআর এ যেদিন বিজ্ঞপ্তি প্রকাশ হয় পুরো প্রেস কনফারেন্সটা তুমি শুনেছিলে নিশ্চয়ই, আমরাও শুনেছিলাম। সেখানে কিছু প্রশ্ন উঠেছিল যে অমুক নেতা রাহুল গান্ধীর নাম করে, মমতা ব্যানার্জির নাম করে বিভিন্ন পলিটিক্যাল লিডারদের কথা বলা হয়েছিল। সেখানে জ্ঞানেশ কুমার একটা কথা বলেছিলেন যে নির্বাচন কমিশন একটা স্বায়ত্তশাসিত স্বাধীন সংস্থা, সেখানে পলিটিক্যাল লিডাররা কে কি বললেন না বললেন তার উত্তর দেওয়ার কোনো মানে আছে বলে আমরা মনে করি না। ফলে যতজন যা যা কিছু বলছেন মানে বৃক্ষ তোমার ফল কি, বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচিয়তে। তো ফলে ফলটা দেখতে হবে। একদম তুমি যেটা বললে 2026-এর 14ই ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশ হবে এখন আমাদের সেই দিকে নজর রাখা ভালো। আল ফাল আবোল তাবোল কে কি বললো না বললো সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। লক্ষ্মীর ভান্ডার এই একটি সমীকরণ কাটতে না পারলে কিন্তু বাংলায় যে বিজয় যে একেবারেই স্বপ্নই থেকে যাবে তা বিলক্ষণ বোঝেন কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিভাবে সেটাকে ঝুঁঝবে বিজেপি? না এটা তো অমিত শাহের কাছে, শুভেন্দু অধিকারীর কাছে, বিভিন্ন যারা উচ্চ মানে একদম বিজেপির যারা শীর্ষ নেতা নেত্রী তাদের কাছে এই প্রশ্নটা তারা জানেন না তা নয়, তাদের কাছে প্রশ্নটা গিয়েওছে। আমরাই প্রশ্ন করেছি।
তো তারা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন ব্যাপারটাকে যে এটা তো কারো পৈতৃক সম্পত্তি নয়, মানে লক্ষ্মীর ভান্ডার বলো, কন্যাশ্রী বলো, যা যা কিছু যুবশ্রী বলো, যা যা স্ত্রী প্রকল্পে নাকি 68টা না 70টা প্রকল্প রয়েছে। তো সেই প্রকল্পগুলো নিয়ে মমতা ব্যানার্জি সেই শুরুর দিন থেকে আজকের দিন পর্যন্ত, এই গঙ্গাসাগর পর্যন্ত তিনি চিৎকার করে যাচ্ছেন যে তিনি না ক্ষমতায় এলে এই প্রকল্পগুলো নাকি বন্ধ হয়ে যাবে। ভারতীয় জনতা পার্টির তরফে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে আদৌ এই কথার কোনো ভিত্তি নেই, পুরোপুরি মিথ্যা, পুরোপুরি ভাঁওতা। সরকারি প্রকল্প, আর এটা তো তৃণমূলের কোনো প্রকল্প না, সরকারি প্রকল্প। সরকারি প্রকল্প চালু আছে, চালু থাকবে, এবং শুধুমাত্র যে এই প্রকল্পে যে বরাদ্দটুকু হয়, তুমি ভালো করেই জানো ভারতের অন্যান্য রাজ্যে একই ধরনের প্রকল্পগুলো চলছে, এবং সেখানে মায়েদের জন্য বা দিদিদের জন্য, বোনেদের জন্য, বা যারা স্কুল পড়ুয়া তাদের জন্য আরো অনেক বেশি আর্থিকভাবে সাহায্য করা হয়। ফলে পশ্চিমবঙ্গে যদি তৃণমূল চলে যায় আর অন্য কোনো দল ক্ষমতায় আসে, তারা নিশ্চয়ই এর চেয়ে বেশি করে আরো অনুদান দেওয়ার চেষ্টা করবে, এটা নিয়ে আমাদের বিন্দু মাত্র মানে সন্দেহ নেই। তৃণমূলের একটা দাবি রয়েছে দীপঙ্কর দা, তৃণমূলের দাবি যে বিজেপিও কোথাও বুঝতে পারছে না সাংগঠনিক ক্ষমতার জোরে তৃণমূল যেভাবে রাজ্যের ৮১,০০০ বুথে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে, তাতে ২৬-এর লড়াই আরো কঠিন হচ্ছে। তাই এবার মহিলা ভোট তৃণমূলের ঝুলিতে যাওয়া আটকাতে চাইছে তারা, কারণ ২,২১,০০,০০০ ভোটার লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন। এই সংখ্যাটা যে কোনো ভোটের দল নির্ধারণের জন্য মানে যথেষ্ট, এমনটাই তাদের দাবি রয়েছে যে মহিলা ভোটের একাংশ মানে একটা হিউজ রীতিমতো তারা পার্সেন্টেজ সংখ্যায় বলে দিচ্ছেন যে ২,২১,০০,০০০ ভোটার লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন। এই সংখ্যাটা যেকোনো ভোটের ফল নির্ধারণের জন্য যথেষ্ট। কি বলবেন? কি না, লক্ষ্মীর ভান্ডার শুরু হলো ২০২১-এর পর থেকে। তো তারপরে কোভিডের রেস ছিল, তারপরে বেশ কয়েকটা ঘূর্ণিঝড় হয়ে গেছে। তো বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বন্যা হয়েছে, পাহাড়ে ধস নেমেছিল। তো এইসব জায়গায় গিয়ে না আমরা বরং উল্টো কথাটা শুনেছি। সেখানে সরকারি ছাপ দেওয়া কিছু ব্যাগ, মানে একদম সামনে সামনে কয়েকজন তৃণমূলের নেতা বাদ দিয়ে সরকারের ছাপ দেওয়া কিছু ত্রিপল এবং কিছু শুকনো খাবার, এটা বাদ দিয়ে বেশিরভাগ মানুষের কাছে কোনো রকমের কোনো সাহায্য পৌঁছয়নি। সেখানে বিরোধী দলগুলো গেছে, সেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা গেছে, সেখানে বিভিন্ন যারা ধর্মীয় সংগঠন যেমন ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, তারা গেছে, কিন্তু সরকারি কোনো সাহায্য পাওয়া যায়নি। মানুষের এই ক্ষোভ, তাদের চোখের জল, তাদের অভিশাপ, শুধুমাত্র কোনো একটি ছোট্ট ভান্ডার দিয়ে সেটা কখনোই সেই ক্ষত মেরামত করা যাবে না। কারণ মানুষের বাড়ির ওপরে চাল উড়ে গেছে, কারো কারো পরিবারের সন্তান মারা গেছে, কারো কারো পরিবারের সদস্য কেউ স্বামীহারা, অনাথিনী হয়ে গেছে। সেই চোখের জল তোমার মনে নেই কলকাতা শহরে যেভাবে জলের তলায় টানা ১০ দিন ধরে ডুবে থাকলো কিছু এলাকা, বেশ কিছু মানুষ নিরন্ন, অসহায়, নিরপরাধ, তারা বাড়ি থেকে বেরিয়েছিলেন, তারা 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 তাদের প্রাণ হারাতে বাধ্য হয়েছেন। মানে একদম জীবজন্তুর মতো মানুষের দেহ ভেসে থাকতে আমরা দেখেছি। ফলে সেই দৃশ্যগুলো কেউ ভুলবে না। এই শুধু এই অনুদান দিয়ে, ডোল দিয়ে মানুষের মন জয় করা যাবে বলে আমরা যেমন মনে করি না, আর ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই মনে করে না, তাদের কথা আমরা বলতে পারবো না। অন্তত এই লজিকে কখনোই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে না যে তারা ওই কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বলেই তারা ড্যাং ড্যাং করে জিতে যাবে। তাদের যে অপরাধ, তাদের যে পাপ, বলে না পাপ তার বাপকে ছাড়বে না। এই ২০২৬-এর ভোটে তুমি দেখবে সেই পাপ কিন্তু বাপকে ছাড়বে না। আপনার কাছে সিবিআই ইডি, দীপঙ্কর দা, সিবিআই ইডির কাছে যা প্রমাণ আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজীবন জেলে থেকে বেরোতে পারবেন না, কিন্তু তাও এরা জেলে যাবে না, কারণ এদের মাথায় অমিত শাহ, নরেন্দ্র মোদীর হাত আছে, জানালেন আইনজীবী ফিরদৌস শামীম। কি বলবেন? না, ফিরদৌস শামীম অ্যাকচুয়ালি কি বলেছেন না বলেছেন আমি শুনিনি। তবে তিনি যদি বলে থাকেন তিনি তার তার কথা বলেছেন। তো আমাদের সেটা খুব একটা মনে হয় না। তার কারণ বলে না আইনের হাত অনেকটা লম্বা। মানে কিছু হয়নি বলে যে ভবিষ্যতে হবে না। যারা দুর্নীতিগ্রস্ত, চুরি করেছে, তথ্য প্রমাণ আছে, তার মানে তারা ধরা হয়নি মানে যে ধরা হবে না, এমন কোনো কথা নেই। আমি এখনো আইনের প্রতি আমি বিশ্বাস রাখি, আস্থাশীল, শ্রদ্ধাশীল, এবং এটাও মনে করি যে কোনো না কোনো দিন নিশ্চয়ই একটা সূর্যোদয় হবে, নিশ্চয়ই আইনের শাসন লাগু হবে, এবং এই যে অপরাধীরা সাধারণ মানুষের একদম বলতে গেলে তাদের রক্ত চুষে খেয়েছে, চোখের জলের কারণ হয়েছে, তাদের চাকরি কেড়ে খেয়েছে, পেটে লাথি মেরেছে, তাদের তো শাস্তি পেতেই হবে একদিন না একদিন। একদমই। আমি আমি বলব যে ফিরদৌস শামীম অনেক সময় একটা কথাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা, যা প্রমাণ রয়েছে তাকে ইতিমধ্যেই তার জেল হওয়া খুব বাঞ্ছনীয় একটা ব্যাপার। তারপরে মুখ্যমন্ত্রীর জেল হচ্ছে না। তারপরে ফিরদৌস শামীমের এই মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? না, জেল তো অনেক মুখ্যমন্ত্রীরও হয়েছে, অনেক প্রাক্তন মুখ্যমন্ত্রীরও হয়েছে। জয়ললিতা, লালু প্রসাদ যাদব, বহু, বহু, মানে ভারতবর্ষে, পৃথিবীর ইতিহাস তো বাদ দাও, ভারতবর্ষের ইতিহাসে
যেকোনো বেশ কিছু অঙ্গরাজ্যের যারা মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তারা কিন্তু পরে শাস্তি পেয়েছেন। তাদেরকে জেলের ঘানি টানতে হয়েছে। ফলে ফিরদৌস শামীম অনেক অভিজ্ঞ এবং তিনি যথেষ্ট বা মানে বড় একজন আইনজীবী। তিনি যা বলেছেন নিশ্চয়ই ভেবেচিন্তে বলেছেন এবং তিনি যদি বলে থাকেন একদম ঠিকই বলেছেন আমাদের যা মনে হয়। আর এই যে যাদের কথা বলেছেন যে জেল হচ্ছে না, হবে। নিশ্চয়ই হবে। একদমই। আমি বলব এবার শেষ প্রশ্ন দীপঙ্কর, সাংবাদিক মহলে একটি গুঞ্জন চলছে যে এই মাস থেকেই নাকি বড় কোনো খবর হতে চলেছে। আপনার কাছে কোনো খবর আছে? আমি শুনেছি সামনের মাস থেকে মানে ফেব্রুয়ারিতে। তো কি হতে চলেছে জানি না। জানুয়ারি না, আমি শুনেছি ফেব্রুয়ারি। তবে তুমি জানুয়ারি শুনেছো, আমি ফেব্রুয়ারি শুনেছি। কিছু তো একটা হবে আমার মনে হয় যে কিছু একটা হবে। এখন কি মানে যা হবে? হবে তা কি এই রাজ্যের সরকারের উন্নতির জন্য অবশ্যই, সহায়ক অবশ্যই, থাকবে? অবশ্যই। এমন একটা বড় কিছু ঘটতে পারে যার ফলে একদম মানে ভিত নাড়িয়ে দেবে। এ রাজ্যের রাজনৈতিক ইতিহাসের একদম লেখা থাকবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। খুব বড় কিছু একটা ঘটতে চলেছে। আমরা আশাবাদী ফেব্রুয়ারিতে মাঝামাঝি নাগাদ সেই ঘটনা ঘটতে চলেছে।